সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। অপারেশন সিন্দুরের ধুলো এখনও পুরোপুরি থিতিয়ে বসেনি, কিন্তু এরই মধ্যে ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু পরিবর্তন করেছে। দীর্ঘদিন ধরে পাকিস্তান ছিল বিজেপির জাতীয়তাবাদী রাজনীতির প্রধান প্রতিপক্ষ, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই অবস্থান ক্রমশ দখল করছে বাংলাদেশ এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু। এটি কোনো আকস্মিক পরিবর্তন নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক পুনর্বিন্যাস। বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে বিজেপির ভয়ের অপরাজনীতির কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। গত 2 দশকে পাকিস্তানকে ঘিরে গড়ে ওঠা নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জাতীয়তাবাদী বয়ান বিজেপিকে একাধিক নির্বাচনে সুবিধা এনে দিয়েছে। নির্বাচনী মঞ্চ থেকে টেলিভিশন বিতর্ক পর্যন্ত পাকিস্তানকে একটি স্থায়ী হুমকি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঘরে ঢুকে মারব ধরনের স্লোগান কেবল রাজনৈতিক ভাষা ছিল না, বরং একটি বৃহত্তর জাতীয়তাবাদী আবেগের অংশ ছিল, যা ভোটারদের একটি বড় অংশকে প্রভাবিত করেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বয়ানের কার্যকারিতা কমতে শুরু করেছে। বিশেষত 2025 সালের পহেলগাম হামলা এবং তার পরবর্তী অপারেশন সিন্দুরের পর বিজেপি উপলব্ধি করেছে যে পাকিস্তানকে কেন্দ্র করে পুরনো রাজনৈতিক কৌশল আগের মতো ফলপ্রসূ নাও হতে পারে। পহেলগাম হামলার পর ভারত সরকার আন্তর্জাতিক পরিসরে একটি ব্যাপক কূটনৈতিক প্রচারণা শুরু করে। বিভিন্ন দেশে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়। সরকারের দাবি ছিল পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামলার সঙ্গে জড়িত এবং ভারতের সামরিক প্রতিক্রিয়া ছিল সীমিত এবং সুনির্দিষ্ট। কিন্তু আন্তর্জাতিক প্রতিক্রিয়া ভারতের প্রত্যাশা অনুযায়ী হয়নি। অধিকাংশ দেশ ঘটনাটিকে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিরোধ হিসেবেই দেখেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থানের চেয়ে বেশি আলোচিত হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির উদ্যোগ এবং সংঘাতে চীনের সম্ভাব্য ভূমিকা। ফলে ভারত যে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করেছিল তা পুরোপুরি অর্জিত হয়নি। অন্যদিকে পাকিস্তানও পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং আঞ্চলিক অস্থিরতার সময়ে ইসলামাবাদ নিজেদেরকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান দুর্বল না হয়ে বরং কিছু ক্ষেত্রে শক্তিশালী হয়েছে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করে। এই বাস্তবতা বিজেপির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। 2014 সালের পর থেকে দলটির রাজনৈতিক বয়ানের অন্যতম প্রধান ভিত্তি ছিল জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান। কিন্তু যখন সেই বয়ান আগের মতো রাজনৈতিক লাভ এনে দিতে পারছে না, তখন নতুন একটি ইস্যুর প্রয়োজন দেখা দিয়েছে। একই সময়ে অযোধ্যার রাম মন্দির নির্মাণ, যা হিন্দুত্ববাদী রাজনীতির দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি ছিল, সেটিও বাস্তবায়িত হয়েছে। ফলে বিজেপির সামনে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পুরনো রাজনীতির প্রতীকগুলো ধীরে ধীরে তাদের কার্যকারিতা হারাচ্ছে। 2029 সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটির নতুন রাজনৈতিক শক্তির উৎস খুঁজে বের করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যু বিজেপির জন্য একটি নতুন রাজনৈতিক ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এই বয়ানটি একাধিক রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে পারে। এটি সীমান্ত নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করে, জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে উদ্বেগ তৈরি করে, কর্মসংস্থান ও অর্থনৈতিক চাপের বিষয়কে সামনে আনে এবং একই সঙ্গে ধর্মীয় পরিচয় রাজনীতির সঙ্গেও যুক্ত হয়। পশ্চিমবঙ্গ ও আসামের মতো রাজ্যে এটি স্থানীয় নির্বাচনের ইস্যু হতে পারে, আবার জাতীয় পর্যায়েও এটি ব্যবহার করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ইস্যুর কোনো সহজ বা দ্রুত সমাধান নেই, ফলে এটি দীর্ঘমেয়াদী রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য। এই রাজনৈতিক কৌশলকে আরও শক্তিশালী করার জন্য যে প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হচ্ছে বলে সমালোচকরা অভিযোগ করেছেন, তার অন্যতম উদাহরণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা
এসআইআর প্রক্রিয়া। বিহার, পশ্চিমবঙ্গ এবং আসামে ভোটার তালিকা পুনর্বিবেচনার এই কর্মসূচির ফলে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী এটি ভোটার তালিকার শুদ্ধতা নিশ্চিত করার জন্য করা হচ্ছে, কিন্তু বিরোধী দল, নাগরিক অধিকার কর্মী এবং বিভিন্ন পর্যবেক্ষকদের দাবি এই প্রক্রিয়া বিশেষ কিছু সম্প্রদায়কে অসমভাবে প্রভাবিত করছে। বিশেষ করে মুসলিম এবং বাংলা ভাষাভাষী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের মধ্যে উদ্বেগ বেশি দেখা যাচ্ছে। সমালোচকদের মতে সমস্যা শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকেও বঞ্চিত হচ্ছেন। রেশন কার্ড, সরকারি ভর্তুকি বা অন্যান্য কল্যাণমূলক সুবিধা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে। সরকার অবশ্য এসব পদক্ষেপকে প্রশাসনিক স্বচ্ছতা এবং জালিয়াতি রোধের অংশ হিসেবে ব্যাখ্যা করে। তবে সমালোচকরা মনে করেন ভোটার পরিচয় এবং নাগরিক অধিকারকে একত্রে বিবেচনা করার প্রবণতা বিপজ্জনক নজির তৈরি করতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ডি ভোটার বা সন্দেহভাজন ভোটার এবং অবৈধ অভিবাসী ধারণার মধ্যে পার্থক্য ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। আসামে বহু বছর ধরে ডি ভোটার ইস্যু একটি বিতর্কিত বিষয়। ডি ভোটার হিসেবে চিহ্নিত হওয়া মানেই কেউ বিদেশি এমন নয়। অনেক ক্ষেত্রেই নথিপত্র সংক্রান্ত জটিলতা বা প্রশাসনিক সমস্যার কারণে মানুষ এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু রাজনৈতিক প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের আলোচনায় এই পার্থক্য অনেক সময় উপেক্ষিত হচ্ছে। ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়া বা নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হওয়া ব্যক্তিদের একটি অংশকে জনমনে অনুপ্রবেশকারী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সমালোচকদের মতে এই প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এমন একটি বয়ান তৈরি করা হচ্ছে যেখানে নাগরিক এবং সন্দেহভাজন বিদেশির মধ্যে সীমারেখা রাজনৈতিকভাবে পুনর্নির্ধারিত হচ্ছে। এই কৌশলের একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটও রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন রাজনীতির কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। সীমান্ত নিয়ন্ত্রণ, অবৈধ অভিবাসন, আশ্রয় প্রার্থী এবং জাতীয় পরিচয় নিয়ে বিতর্ক পশ্চিমা বিশ্বের বহু নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্রেক্সিট গণভোট থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী রাজনৈতিক শক্তির উত্থান পর্যন্ত অভিবাসন ইস্যু একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করেছে। ভারতীয় রাজনৈতিক কৌশলবিদরা এই অভিজ্ঞতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলেই মনে করা হয়। তাদের কাছে এটি এমন একটি উদাহরণ যেখানে কঠোর অভিবাসন নীতি এবং সীমান্ত কেন্দ্রিক রাজনৈতিক বয়ান আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের শাস্তি বা বিচ্ছিন্নতা ছাড়াই পরিচালনা করা সম্ভব হয়েছে। ফলে সীমান্ত রক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং নাগরিক তালিকা শুদ্ধকরণ ধরনের ভাষা ভারতীয় রাজনৈতিক আলোচনায় আরও বেশি গুরুত্ব পাচ্ছে। সমর্থকদের মতে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বৈধ অধিকার। অন্যদিকে সমালোচকদের মতে এই ভাষার আড়ালে নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করার ঝুঁকি রয়েছে, বিশেষ করে যখন রাজনৈতিক বক্তৃতায় বাংলাদেশ, মুসলিম পরিচয় এবং জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্ন একসঙ্গে মিশে যায়, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সম্পর্কিত বিতর্কিত মন্তব্য এই রাজনৈতিক প্রবণতার একটি চরম উদাহরণ হিসেবে আলোচিত হয়েছে। যদিও এ ধরনের বক্তব্য সমালোচনার মুখে পড়ে, তবুও অনেক পর্যবেক্ষকের মতে এগুলো বৃহত্তর রাজনৈতিক বয়ানের অংশ, যা সীমান্ত ও অভিবাসন প্রশ্নকে আরও আবেগপ্রবণ ও সংঘাতময় রূপ দিতে পারে। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রগুলোর একটি। প্রায় 150 কোটি মানুষের এই দেশে শত শত ভাষা, ধর্ম এবং সংস্কৃতি সহাবস্থান করে। দেশটির সংবিধান বহুত্ববাদ, নাগরিক অধিকার এবং সমান মর্যাদার নীতির উপর প্রতিষ্ঠিত। এই বাস্তবতায় যেসব জনগোষ্ঠী বর্তমানে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে, বাংলাভাষী মুসলিম, আসামের সংখ্যালঘু সম্প্রদায় বা নথিপত্র সংকটে থাকা দরিদ্র মানুষ, তারা সাধারণত সমাজের দুর্বল অংশগুলোর মধ্যে পড়ে। তাদের পক্ষে দীর্ঘ আইনি লড়াই বা রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা সহজ নয়।
আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সতর্ক অবস্থান গ্রহণ করে। এর একটি কারণ ভারতের গণতান্ত্রিক পরিচয়, অন্যটি তার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব। কিন্তু নাগরিকত্ব, ভোটাধিকার, সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্রের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে যে প্রশ্নগুলো এখন উত্থাপিত হচ্ছে, সেগুলো শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই সীমাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে বিতর্ক বাড়ছে। কারণ কোনো জনগোষ্ঠী যদি ধীরে ধীরে রাজনৈতিকভাবে সন্দেহভাজন, প্রশাসনিকভাবে বঞ্চিত এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে তার প্রভাব দেশের সীমানা ছাড়িয়েও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন, বিজেপি তাদের নতুন রাজনৈতিক ফ্রন্ট খুঁজে পেলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব শুধু নির্বাচনী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ভারতের গণতন্ত্র, নাগরিকত্বের ধারণা এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতির ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।